নমস্কার, গল্পকথাগুলিতে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি উপন্যাসটি আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে আজকের পর্বও শুনুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের ৪র্বিংশ পর্ব। ফাল্গুন মাস পড়ে গেছে কদিন আগেই। আকাশ এখন ঝকঝকে পরিষ্কার। দক্ষিণ দিক থেকে আরামদায়ক ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছে শহরের ওপর দিয়ে। দিনের তাপাঙ্ক উঠতে শুরু করেছে। রোদের সেই ম্যারম্যারে ভাব আর নেই। দিনের আলো দ্রুত ঝলমলে সতেজ হচ্ছে। বেশ কিছুদিন হলো শান্তিনিবাসে এসেছে বিনয়। এমনিতে ক্যাম্পে কলোনিতে উদ্বাস্তুদের সভায় টভায় অবিরল ছোটাছুটি চলছেই। তুমুল ব্যস্ততার পর মেসে যখন ফেরে, বোর্ডাররা ততক্ষণে রাতের খাওয়া চুকিয়ে শুয়ে পড়েছে। কেননা পরদিন সকালে উঠেই অফিসে যাবার তোড়জোড় করতে হয় তাদের। আড্ডা দেবার সময় কোথায়? রবিবার বিনয়ের ছুটির দিন, কিন্তু শনিবার অফিসে হাফ ডে করে মেসের প্রায় সব বাসিন্দা যে যার বাড়ি চলে যায়। ফেরে সোমবার অফিস করে সেই সন্ধেবেলায়। সপ্তাহের বাকি কাজের দিনগুলোতে মেসে আসা যাওয়ার ফাঁকে ফাঁকে একটু হাসি, যৎসামান্য দু একটা কথার আদান প্রদান, বোর্ডারদের সঙ্গে সম্পর্ক এর বেশি আর এগোয় না। কিন্তু হারু আর দুলালের কথা আলাদা। কলেজে নাইট ক্লাস সেরে বাড়ি থেকে রাত্রিরের খাবার খেয়ে ওরা চলে আসে বিনয়ের ঘরে। ঘণ্টা ১.৫-২ কাটিয়ে ঘুমোতে চলে যায়। রবিবারটা তো প্রায় সারাদিনই বিনয়ের ঘরেই থাকে। এটাই এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। ছেলে দুটো ভারী সরল সাধাসিধে। বিনয় ওদের খুবই পছন্দ করে। ফেরিওয়ালা মহেশ হালদার লেনে নানা খাবার বিক্রি করতে আসে। অন্যদিন সম্ভব নয়, কিন্তু রবিবার ওদের এটা সেটা কিনে খাওয়ায়। কোনো রবিবারে দুপুরে আর রাত্রিরে না খাইয়েও ছাড়ে না। মেসেই ওদের মিলের ব্যবস্থা করে। মাসের প্রথম সপ্তাহে যখন সে মেসের চার্জ মেটায়, তখন হারুদের খাবারের দামটাও চুকিয়ে দেয়। কোনো রবিবার লাজুক সুরে হারু বা দুলাল বলে, একখান কথা কমু বিনয়দা। কি কথা? অনেককাল সিনেমা দেখি না, পয়সার জব বড় অভাব তো। নতুন একটা পিকচার ওই পুরনো সিনেমায় রিলিজ করছে, দেখাইবেন? নিশ্চয়ই, এতে এত সংকোচ করছো কেন? প্রায় ফি রবিবারই ম্যাটিনি কি ইভিনিং শোয়ে উজ্জ্বলা, ইন্দিরা বা বিজলিতে হারুদের সিনেমা দেখিয়ে আনে বিনয়। এই দুটো ছেলের প্রতি বিনয়ের গভীর সহানুভূতি। কত আর বয়স হারুদের? বড়জোর 18-19। এই বয়সে মানুষের কত শখ ঠক থাকে, কিন্তু কিছুই মেটাবার উপায় নেই। ওদের সংসারের কি হাল বিনয় তার কিছুটা শুনেছে প্রসাদ লাহিড়ীর কাছে, বাকিটা হারুরাই বলেছে। শান্তিনিবাসে আসার পর রবিবারটা বাদ দিলে সময় যেন বিনয়কে পিঠে চাপ দুই ডানা মেলে দুরন্ত গতিতে সামনের দিকে উড়িয়ে নিয়ে চলেছে। সেই সঙ্গে তার মধ্যে নিজের অজান্তেই বুঝিবা অনেক পরিবর্তনও ঘটে যাচ্ছে। তার যে ধরনের কাজ, তাতে পেছন দিকে ফিরে তাকাবার অবকাশ খুব একটা পায় না। ফেলে আসা জীবন ক্রমশ দূরে সরে যেতে শুরু করেছে। যে ঝিনুক তার শ্বাস প্রশ্বাসে জড়িয়েছিল, যাকে বুকের ভেতর আগলে আগলে পাকিস্তানের সীমানা পেরিয়ে এপারে নিয়ে এসেছে, সারাদিন ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে তার কথা আজকাল আর তেমন খেয়াল থাকে না। তবে মেসে ফিরে ক্লান্ত শরীর বিছানায় ঢেলে দেবার পর বিজন রাতে লাঞ্ছিত মেয়েটার মুখ কি তার সামনে ফুটে ওঠে না? নিশ্চয়ই ওঠে, কিন্তু কতক্ষণ আর? বিনয়ের চোখ ঘুমে জুড়ে আসে, সেই মুখটাও ঝাপসা হতে হতে মিলিয়ে যায়। ঝিনুকের জন্য কি বিনয়ের কষ্ট হয় না? হয়। উদ্ভ্রান্তির মতো রিফিউজিদের ক্যাম্প, কলোনি আর শিয়ালদা স্টেশনে তাকে কম তো খোঁজেনি সে। কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড তোলপাড় করেও ঝিনুককে পাওয়া যায়নি। এই ধারণাটা বিনয়ের মধ্যে ক্রমশ বদ্ধমূল হচ্ছে। ওকে আর পাওয়া যাবে না। নৈরাশ্য জমতে জমতে ঝিনুককে ঘিরে তার ব্যাকুলতা এবং ক্লেশের তীব্রতা আর আগের মতো নেই। শোক, দুঃখ, যাতনার অনুভূতি খুব সম্ভব দীর্ঘস্থায়ী হয় না। এটাই জাগতিক নিয়ম। ছায়াকেও পাওয়া যায়নি। নরকের খাস তালুক থেকে বিনয় তাকে উদ্ধার করে আনবে, সেই প্রতিজ্ঞা পালন করাও হয়নি। সেই যে সেদিন মানিকতলার বেশ্যাপাড়ার মেয়েগুলো চোখের তাড়া নাচিয়ে ঠোঁট কুঁচকে তার দিকে অশ্লীল নোংরা নোংরা টিপ্পনি ছুড়ে দিচ্ছিল,
তাতে এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে পারেনি বিনয়। মনে হচ্ছিল সারা গায়ে ক্লেদ আর দুর্গন্ধ মাখামাখি হয়ে যাচ্ছে। দম বন্ধ করে পালিয়ে এসেছিল সে। ঠিকই করেছিল, আর কখনো ওখানে যাবে না। তবে হরিচরণদের প্রচণ্ড জেদ। তারা পূর্ব পাকিস্তানের মেয়েদের বেশ্যাপল্লীর ফাঁদ থেকে বার করে আনার জন্য অবিরাম ছোটাছুটি করছেন। তাকেই ছায়ার কথা বলেছে বিনয়, কিন্তু রামরতন গাঙ্গুলির মেয়ের হদিশ তিনিও পাননি। মেয়েপাড়ার মালকিন তাকে কোথায় সরিয়ে দিয়েছে কে জানে। আজ রবিবার সকালে ঘুম ভাঙার পর মুখটুক ধুয়ে প্রসাদের ঘরে গিয়েছিল বিনয়। শান্তিনিবাসে তার নিত্যকর্ম শুরু হয় প্রসাদের সঙ্গে চা বিস্কুট খেতে খেতে। বেলা একটু চড়লে হঠাৎ হিরণ এসে হাজির। আজ সে আসবে আগে থেকে তা জানায়নি। কয়েক পলক সবিস্ময়ে তাকিয়ে থাকে বিনয়। তারপর ব্যস্তভাবে উঠে গিয়ে একটা চেয়ার এনে বলল, বসুন হিরণদা। হিরণ বসে পড়লে বিনয় জিজ্ঞেস করল, কতদিন পর শান্তিনিবাসে এলেন? এই আমাকে ছোট দিয়ে আর আপনি এখানে পৌঁছে দিয়ে গেলেন। তারপর দু একবারই মোটে এসেছিলেন, তাও তো কতদিন হয়ে গেল। এটা তো আমিও বলতে পারি। মেসে আসার পর টালিগঞ্জে কবার গেছো তুমি? আমি আপনার চেয়ে অনেক বেশি গেছি। অফিসের তো ভীষণ চাপ। সকাল থেকে রাত 10টা পর্যন্ত নিঃশ্বাস ফেলার সময় থাকে না। একটা দিন ছুটি, মাঝে মাঝে সেদিনও বেরোতে হয়। সবই তো আপনি জানেন। আমাকে অফিস দেখিও না তুমি। চাকরি কিন্তু আমিও করি। তাছাড়া আমি একজন ফ্যামিলি ম্যান। বুড়ো ঠাকুরদা, অসুস্থ জেঠিমা সবই রয়েছে, সব দিকই সামলাতে হয়। তোমার ঘাড়ের ওপর এত প্রেশার আছে, তুমি তো ঝাড়া হাত পা ইয়াং ম্যান। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আরও বেশি করে টালিগঞ্জে যেতে চেষ্টা করব। দেখা যাক। শোনো, একটা বিশেষ দরকারই তোমার কাছে এসেছি। দরকারের কথা পরে হবে, আগে চাটা আনাই। চা খাবেন তো? কিছুতেই আনাতে দিল না হিরণ। জানালো আধ ঘন্টা আগেই সে বাড়ি থেকেই চা খেয়ে বেরিয়েছে। তারপর বলল, জেঠিমা এখন সুস্থই আছে। তাকে নিয়ে আপাতত দুর্ভাবনার কোনো কারণ নেই। বাড়ির রং রিপেয়ারও তো হয়ে গেছে। গৃহপ্রবেশটা আর ফেলে রাখা ঠিক হবে না। আসছে রবিবার, দিনও স্থির হয়ে গেছে। তুমি অবশ্যই ওই দিন আমাদের নতুন বাড়িতে চলে যাবে। আর খুব সকাল সকাল যেও, দেরি করো না। বিনয় মাথা হেলিয়ে দেয়, সে যাবে। এবার চলো প্রসাদদাকে নেমন্তন্নটা করে আসি। তোমাকে যেদিন মেসে দিয়ে গেলাম সেদিনই তো ওকে বলেছিলাম গৃহপ্রবেশের দিন ওর যাওয়া চাই। উনি রাজিও হয়েছিলেন। রবিবার প্রসাদেরও ছুটির দিন। তিনি তার ঘরে ইজি চেয়ারে গা এলিয়ে খবরের কাগজ পড়ছিলেন। হিরণ নেমন্তন্ন করলে একটু বিব্রত বোধ করেন। জানালেন, পরের রবিবার নতুন ভারতের মালিক জগদীশ গুহঠাকুরতা তার বাড়িতে কাগজের কয়েকজন সিনিয়র সাংবাদিককে নিয়ে মিটিং করবেন। সেখানে প্রসাদকেও হাজির থাকতে হবে। তাই হিরণদের গৃহপ্রবেশের দিন যাওয়া সম্ভব হবে না। পরে নিশ্চয়ই একদিন যাবেন। হিরণরা যেন কিছু মনে না করে। হিরণ বলল, আপনি গেলে খুব আনন্দ হতো। আমার আনন্দ কি কম হতো? কিন্তু কি করব ভাই, মালিক ডেকেছেন, না গিয়ে কি উপায় আছে? যেদিন যাবেন একটু আগে যেন খবর পাই, আমি এসে আপনাকে নিয়ে যাব। নিয়ে যেতে হবে না, আমি বিনয়কে নিয়েই চলে যাব। পরের রবিবার খুব সকালে উঠে অন্য দিনের মতন চানটান সেরে চা খেয়ে বেরিয়ে পড়ল বিনয়। ফাল্গুনের আধা আধি পার হয়েছে ঠিকই, তবু দিনের শুরুতে এখনও কিছুটা সময় বাতাসে ঠান্ডা একটা আমেজ থাকে। সন্ধ্যের পরও শীত শীত লাগে। বিনয়ের ফিরতে রাত হয়ে যাবে, তাই শার্টের ওপর একটা হাফ হাতা পাতলা সোয়েটার সে পরে নিয়েছে। বেলা চড়লে রোদের তেজ যখন বাড়বে সোয়েটারটা খুলে ফেলবে। ট্রামে টালিগঞ্জে এসে সুধাদের জাফর শাহ রোডের বাড়িতে গেল না বিনয়। একটা রিকশা ধরে সোজা আমিনুল হক স্ট্রিটে খান মঞ্জিলের সামনে এসে নেমে পড়ল। তারপর অপার বিস্ময়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে। বাড়িটাকে এখন আর চেনাই যায় না। পুরনো রেইন ওয়াটার পাইপ, গেট সব পাল্টে নতুন লাগানো হয়েছে। ভাঙা দেওয়াল, ছাদের কার্নিশ, বাউন্ডারি ওয়াল মেরামত করে আগা গোড়া রং করা হয়েছে। বাতাসে টাটকা পেইন্টের ঝাঁঝালো গন্ধ। গেটের দুপাশে চিত্র করা বড় ঘটে শীষওয়ালা আমের পল্লব, কলা গাছ। গেটের মাথা ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে। রিকশার ভাড়া মিটিয়ে বাড়ির ভেতর যেতে গিয়ে চোখে পড়ল গেটের পাশে বাউন্ডারি ওয়ালের গায়ে শ্বেত পাথরের ফলকে লেখা আছে রাজদিয়া হাউস। বাড়ির নাম কি হবে এই নিয়ে হিরণ, দারিক দত্ত, সুধা এর সে
কম মাথা ঘামায়নি। শেষ অবধি দারেক দত্তর দেওয়া এই নামটাই সবাই মেনে নিয়েছে। রাজদিয়ায় কোনোদিনই আর ফেরা হবে না, কিন্তু এই বাড়ি যতদিন আছে পূর্ববঙ্গের সেই ভূখণ্ডের স্মৃতি এর সঙ্গে জড়িয়ে থাকবে। নামটা দেখতে দেখতে পুরনো কত কথা মনে পড়ে গেল বিনয়ের। গেট পেরিয়ে বাড়ির কম্পাউন্ডে ঢুকল বিনয়। ভেতরে কোথাও ধুলো ময়লা আবর্জনার লেশমাত্র নেই, সব ঝকঝক তকতক করছে। অল্প বয়সী অনেকগুলো ছেলে মেয়ে হইচই বাঁধিয়ে চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে। হিরণ সেদিন বলেছিল গৃহপ্রবেশ উপলক্ষে অনেককেই নেমন্তন্ন করেছে। ছেলে মেয়ে স্ত্রী শুদ্ধ তার অফিসের সহকর্মীদের, জাফরশাহ রোডে তাদের প্রতিবেশীদের, এমনকি এই পাড়ার পরিচিত লোকজনদেরও। তাছাড়া কলকাতায় যেসব আত্মীয় পরিজন রয়েছে তাদেরও। বাচ্চাগুলো ওদেরই হবে। কচি কচি গলার কলর কলর ছাপিয়ে বাড়ির ভেতর থেকে মন্ত্রপাঠের গম্ভীর সুরেলা আওয়াজ ভেসে আসছে। নিশ্চয়ই পুজো টুজো শুরু হয়ে গেছে। বিনয়ের চোখে পড়ল মূল বিল্ডিংয়ের সামনের দিকের ফাঁকা জায়গায় ডান পাশের বাউন্ডারি ওয়াল ঘেঁষে দুটো মোটর দাঁড়িয়ে আছে। একটা বিরাট আকারের ফোর্ড, অন্যটা পন্টিয়াক। পন্টিয়াকটা কাদের গাড়ি বিনয় জানে না, তবে ফোর্ডটা আনন্দদের। আনন্দ আর তার ভাই দীপক এমনিতে এটায় চড়ে না, অফিসের গাড়িতেই অফিসে যায়। কোনো সামাজিক অনুষ্ঠানে যেমন বিয়ে, পৈতে, শ্রাদ্ধ, নেমন্তন্ন থাকলে ফোর্ডটা বার করা হয়। বোঝাই যাচ্ছে আনন্দরা আগেই এখানে এসে গেছে। ওরা ঘনিষ্ঠ আত্মীয়, সপরিবার নিমন্ত্রিত হওয়াই স্বাভাবিক। আচমকা বিনার খেয়াল হলো আনন্দর মা হেমনলিনীও কি এসেছেন। ঝিনুক নিখোঁজ হয়েছে, এতদিনে বিনয় বিশ্বাস করতে শুরু করেছে যে তাকে আর পাওয়া যাবে না। মেয়েটার জন্য পুরনো আবেগ আর অত তীব্র নেই। তবু হেমনলিনীর কথা ভেবে কেমন যেন সে গুটিয়ে গেল। ওই মহিলাটি সম্পর্কে বিনয়ের মনে যা জমে আছে তা হলো বিরক্তি, বিতৃষ্ণা। মহিলাটির মস্তিষ্কে ঠাসা রয়েছে হাজার বছরের পচা গলা সংস্কার। হেমনলিনীকে সে যে পছন্দ করে না তা নিশ্চয়ই মহিলা জেনে গেছেন। তার সঙ্গে দেখা হোক এটা সে চায় না। প্রচণ্ড অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে থাকে বিনয়। একবার ভাবে ফিরে যাবে, কিন্তু গৃহপ্রবেশের অনুষ্ঠানে না থাকলে হিরণরা ভীষণ দুঃখ পাবে। সুধা কেঁদে কেটে চারিদিক ভাসিয়ে ফেলবে। এমনও তো হতে পারে আনন্দদের বাড়ির সবাই এসেছে, শুধু হেমনলিনী বাদ। নানা এলোমেলো চিন্তার টানা পড়েনে শেষ পর্যন্ত কখন যে বাড়ির ভিতর ঢুকে পড়েছিল খেয়াল নেই। একতলায় বেশ বড় একটা হলঘর, সেখানে ঢালা ফরাস পাতা, রয়েছে প্রচুর চেয়ারও। বেশ কিছু লোকজন সেখানে বসে আছে। এরা নিশ্চয়ই আমন্ত্রিত অতিথি। বংশী সিং এবং তার সাঙ্গপাঙ্গ ছাড়া আর কাউকেই চেনা গেল না। আগেই লোকটার সঙ্গে আলাপ হয়েছিল। বংশী তার মিস্ত্রিদের নিয়ে হিরণদের এই বাড়িটা সারিয়ে সুরিয়ে ভুল একেবারে পাল্টে দিয়েছে। বিনয়কে দেখে উঠে এলো বংশী। প্রথম আলাপের দিনই বোঝা গিয়েছিল লোকটা বেশ বিনয়ী। হাত জোর করে বলল, নমস্তে বাবুজি, বিল্ডিংটা কেমন লাগছে? বাইরে থেকে তো দেখে খুবই ভালো লাগছে, अंदरे গিয়ে পুরাটা দেখলে আরও আচ্ছা লাগবে। जो দেখলেন আমার কাম পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আপনার জানাশোনা কোনো বিল্ডিং বানালে কি পুরানা কোঠি মেরামত করতে চাইলে আমার কথা বলবেন। তার পছন্দ অপছন্দের ওপর কেন লোকটা এত জোর দিচ্ছে এতক্ষণেই বোঝা গেল। কিরণ এবং আনন্দ সালাসে, তাই লোকটা ঠাউরে নিয়েছে বুঝি বা বিশাল কেউ হবে। জানে তো না তার চালচুলো নেই, সস্তার মেসে ঘাড় গুঁজে পড়ে থাকে। হাজার হাজার টাকা খরচ করে যারা নতুন বাড়িটারি করায় এমন কারোর সঙ্গেই তার চেনা জানা নেই। কিন্তু বংশীকে নিরাশ করতে ইচ্ছে হলো না। সে বলল, হ্যাঁ নিশ্চয়ই বলবো। বিনয় আর দাঁড়ালো না, সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলো। লক্ষ্য করল প্রতিটি ধাপে চমৎকার সব আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ, ফুল, পাখি ইত্যাদি। নিশ্চয়ই সুধা এঁকেছে, ওর আঁকার হাত বেশ ভালো। এইসব আলপনার পেছনে কত যে যত্ন, কত পরিশ্রম আর স্বপ্ন যে জড়ানো। একতলার মতন দোতলাতেও মস্ত হলঘর, দরজার দুধারে মঙ্গল ঘট। এখানেই বিরাট করে পুজোর আয়োজন করা হয়েছে। পুরো হলটা গোলাপ, রজনীগন্ধা আর জুঁই দিয়ে সাজানো। এখানে 4 ভাগের 3 ভাগ জুড়ে মেঝেতে ধপধপে ফরাস। সেখানে অনেক পুরুষ এবং মহিলা বসে আছেন, সবাই নিমন্ত্রিত অতিথি। আর এক অংশে পশমের আসনে বসেছেন পুরোহিত। তার সামনে চকচকে তামার টাটে নারায়ণ শিলা,
ছোট পেতলের ঘটে ডাব, পঞ্চপল্লব, কোষাকুষি, ফুল, বেলপাতা, দূর্বা, ঘি, মধু, এমনই নানা অজস্র উপকরণ। রয়েছে দেবতার ভোগের জন্য নানা উপচার, প্রচুর আতপ চাল, সন্দেশ, রকমারি ফল, জ্বলছে পঞ্চপ্রদীপ, অগুন্তি সুগন্ধি ধূপ পুড়ছে, ফুল এবং ধূপের গন্ধে বাতাস ম ম করছে। পুরোহিতের পাশে অন্য একটি আসনে বসেছে সুধা। জেঠ শাশুড়ি যদিও মাথার উপর আছেন, আসল গৃহকর্ত্রী সেই। আজ তাকে আর চেনাই যায় না। পরনে চওড়া লালপাড় গরদের শাড়ি, গলায় আঁচল জড়ানো, কপালে মস্ত সিঁদুরের ফোঁটা, সিঁথিতে চওড়া করে সিঁদুরের টান। পুজোর জন্য যা যা দরকার পুরোহিতের হাতের কাছে এগিয়ে এগিয়ে দিচ্ছে। অনন্ত বিস্ময় সুধাকে দেখছিল বিনয়। তার যে ছোট দিদি চুলবুলে চঞ্চল সারাক্ষণ তার সঙ্গে খুনসুটি করে কাটিয়ে দিত, সে যেন অন্য কেউ। এই সুধা বুঝিবা সংসারের এক পরম অভিজ্ঞ পাকা গৃহিণী। মানুষ যে সময়ের সাথে কত বদলে যায়। পুরোহিত মন্ত্রোচ্চারণ করে যাচ্ছিলেন একটানা ছেদহীন। পুরোহিত এবং সুধার দিক থেকে বিনয়ের চোখ অতিথিদের দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে চকিত হয়ে ওঠে সে। যে ভয়টা করেছিল তাই ঘটেছে। ফরাসের ডান পাশের শেষ মাথায় বসেছে ঝুমাদের বাড়ির সবাই। তার পাশে আনন্দরা, আনন্দ, সুনীতি, দীপক, মাধুরী এবং সবার মাঝখানে মধ্যমণি সেই মহিলাটি, হেমনলিনী। ভেতরে একটা অস্বাচ্ছন্দ্য ছিলই, সেটা ক্রমশ বাড়তে থাকে। হঠাৎ হিরণের গলা কানে এলো, আরে বিনু, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। হিরণ বসেছে ফরাসের বাঁ দিকে। তার পাশে অনেক অচেনা মুখ, শুধু একজনই পরিচিত, তিনি মধুসূদন ভট্টাচার্য। হিরণদের এই বাড়ি থেকে কটা বাড়ি পরেই তার বাড়ি। প্রতিবেশী হিসেবে তিনিও নিমন্ত্রিত। এত দেরি করলে যে? তোমাকে বলে এসেছিলাম গৃহপ্রবেশের লগ্ন খুব সকালে, শুরুটাই তো দেখতে পেলে না। কি করব, চান টান করে ভবানীপুর থেকে এতটা পথ আসতে সময় লাগে না? হ্যাঁ, তা অবশ্য লাগে, তবে খানিকক্ষণ আগে এলে তোমার ছোটদির একটা নতুন চেহারা দেখতে পেতে। নতুন চেহারা? পুজো শুরু হবার আগে সুধা বরণকুলো মাথায় নিয়ে পুরোহিতের পেছন পেছন প্রত্যেকটা ঘরে ঘুরেছে। আমাদের দেশে গৃহপ্রবেশের ওটা একটা নিয়ম তো। তখন কি এলিগেন্ট যে লাগছিল তোমার ছোটদিকে। আমি ক্যামেরায় ছবি তুলে রেখেছি। 100% পারফেক্ট গৃহলক্ষ্মী। পরে ডেভেলপ করিয়ে তোমাকে দেখাবো। নিজেদের নতুন বাড়ি হওয়ায় কি যে খুশি হয়েছে না সুধা। শুধু একটাই আক্ষেপ। আক্ষেপ? কিসের আক্ষেপ? বুঝতে পারছো না তুমি? এত বড় বাড়ি, কত ঘর, অথচ তুমি আমাদের সাথে থাকবে না। কেন যে কষ্ট করে মেসে গিয়ে পড়ে আছো ভেবে পাই না। বিনয় কোনো উত্তর দিল না। এই নিয়ে আগেও অনেক কথা হয়েছে। বিনয় স্পষ্টই জানিয়ে দিয়েছিল যে তার পক্ষে বোনের শ্বশুরবাড়িতে থাকা সম্ভব নয়। একই জবাব বারবার দিতে ইচ্ছে করে না বিনয়ের। সে চুপ করেই থাকে। তার মনোভাব আঁচ করে নিয়ে হিরণ এই ব্যাপারে ছেদ টেনে দেয়। মধুসূদন ছাড়া বা কাছাকাছি যারা বসে আছে তাদের সঙ্গে বিনয়ের আলাপ করিয়ে দিল হিরণ। এরা সকলেই এই এলাকার লোকজন। বেশিরভাগই অনেককালের পুরনো বাসিন্দা, 2-3 পুরুষ ধরে আছে। বাকিরা পাকিস্তানের ঘরবাড়ি এক্সচেঞ্জ করে কিছুদিন হলো এসেছে। পরিচয় পর্ব যখন চলছে সেই সময় হলঘরের দরজার সামনে কয়েকজনকে দেখা গেল। হিরণ ব্যস্তভাবে উঠে পড়ে, বিনয়কে বলে, বিনু, আমার অফিসের কলিগরা এসেছে, ওদের এনে বসাই, তোমরা কথা বলো। হিরণ চলে গেল। অতিথিরা আসছে, তাদের দেখাশোনা আপ্যায়ন। হিরণের কি বসে বসে গল্প করলে চলে? সদ্য যাদের সঙ্গে আলাপ হয়েছে তারা মামুলি 2-1 প্রশ্ন করছে। বিনয় হ্যাঁ না উত্তর দিয়ে যাচ্ছে। অতি সাধারণ সৌজন্যমূলক কথাবার্তা। মধুসূদন ভট্টাচার্য কাছেই রয়েছেন। একসময় তার দিকেই ঘুরে বসে বিনয়। ভদ্রলোকের করুণ বিষাদময় মুখ। আগেও যতবার দেখেছে অবিকল একই মুখচ্ছবি। বিনয় জিজ্ঞেস করল, কতক্ষণ এসেছেন? এই তো মিনিট 15-20 আগে। ভালো আছেন তো? আমাদের আর ভালো থাকি, ওই কোনো রকমে দিন কেটে যাচ্ছে। তুমি তো সবই জানো। মধুসূদন কি তাকে আপনি করে বলতেন না তুমি? বিনয়ের মনে পড়ল না। যাই হোক, ওদের কথা কিছুই অজানা নেই বিনয়ের। বিনয় খুব নিচু গলায় দ্বিধার সুরে জিজ্ঞেস করল, মন্টুর মা, মানে
আপনার স্ত্রী এখন কেমন আছেন? এই সেদিন যা শুনে গিয়েছিলে অবস্থা তার চেয়ে অনেক খারাপ। বুঝলে বিনয়, কোনো আশা ভরসা নেই। হাসপাতাল থেকে নিয়ে আসার পর সমানে চিকিৎসা চলছে, কিন্তু ফল হবে বলে তো মনে হয় না। মন্টুর মা গলায় যে ফাঁসটা দিয়েছিল তাতে ভেতরকার শিরা টিরাগুলো ছিঁড়ে গেছে। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, ওর কথা বন্ধ হয়ে গেছে। সে কি, এখন তাহলে উপায়? ডাক্তাররা অবশ্য কখনো হাল ছাড়েন না, বলছেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি জানি ওটা নেহাতি সান্ত্বনা। এখন হয়তো কথা বলতে পারছেন না, কিন্তু 2-1 মাস পর নিশ্চয়ই পারবেন। মেয়েটাকে হারিয়েছি, বাকি জীবন বোবা স্ত্রীকে নিয়ে কাটাতে হবে। পুরোহিতের মন্ত্রপাঠ চলছিল অবিরল। চারপাশে অন্য অতিথিরা কথা বলছিল অনর্গল। তার একটি বর্ণ বিনয় বুঝতে পারছিল না, সব দুর্বোধ্য, মাছির ভনভনানির মনে হচ্ছিল। একসময় হঠাৎই উঠে পড়লেন মধুসূদন, বললেন, বিনয়, এখন আমি চলি। কিন্তু পুজো তো শেষ হলো না, এর মধ্যেই চলে যাবেন? বোঝই তো, আমার পক্ষে বেশিক্ষণ এই বাড়ির বাইরে থাকা সম্ভব নয়। হিরণবাবু সেদিন গৃহপ্রবেশের নিমন্ত্রণ করে এলেন, আর তোমাদের সঙ্গে যা সম্পর্ক না এসে তো পারা যায় না। আমার ছেলে মন্টুকে তো দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। যখনই আপনাদের বাড়ি গেছি তার সঙ্গে কথা হয়েছে, চমৎকার ছেলে। মন্টুর ওপরই ওর মাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে এসেছি। যখন আসি, নির্জীবের মতন চোখ বুজে বিছানায় শুয়েছিল কমলা। হঠাৎ যদি ওর কষ্টটা বাড়ে, ওইটুকু ছেলের পক্ষে সামলানো তো সম্ভব হবে না। তোমরা তো এখন থেকে এই বাড়িতেই থাকছো, মাঝে মাঝে আমাদের ওখানে যেও। বিনয় কিছু বলল না। কি করে জানাবে যে সে রাজদিয়া হাউসে থাকবে না? মধুসূদন চলে যাবার পর নীরবেই বসে থাকে বিনয়। এরপর আস্তে আস্তে পুরোহিতের মন্ত্রপাঠ তার কানে আসে। কিন্তু মধুসূদনের চিন্তাটা বিনয়ের মস্তিষ্ক তোলপাড় করে দিচ্ছিল। একটি ব্রাহ্মণ পরিবার 1000 বছর ধরে তাদের সংস্কার, তাদের বংশগৌরব, মনুষ্যকুলে তাদের শ্রেষ্ঠত্ব, তাদের অহমিকা এবং পবিত্রতা যক্ষের মতন আগলে রেখেছিল। এই বংশের মেয়ে মরে যাবার বদলে একটি মুসলমানকে বিয়ে করেছে। এত বড় ধাক্কাটা তারা কিভাবে সামলাবে বিনয় ভেবে পাচ্ছে না। চিন্তার এই প্রক্রিয়ার মধ্যেই নিজের অজান্তে হঠাৎ তার চোখ যেন পুজো হচ্ছে যেখানে, ওই ধারে চলে যায়। হলঘরে ঢোকার সময় সে দেখেছে হেমনলিনীরা ওখানে বসে আছেন। এবার চোখ পড়ল, ওরা সবাই তার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন বলা বলি করছেন। মধুসূদনকে দেখার পর হেমনলিনী বিনয়ের ভাবনা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন সেই পুরনো অস্বাচ্ছন্দ্য এবং বিতৃষ্ণা আবার ফিরে এলো। কিছুক্ষণ উসখুস করে বিনয় উঠে পড়ে, সোজা হলঘরের বাইরে চলে আসে। হিরণকে কোথাও দেখা গেল না, নিশ্চয়ই অন্য কোথাও ব্যস্ত আছে। অন্যমনস্কের মতন বিনয় সিঁড়ি ভেঙে ওপরে উঠতে থাকে। দুধারের ঘরগুলোর সব দরজা জানালা খোলা। দেখা গেল জাফর শাহ রোডের পরিচিত খাট, আলমারি টালমারি এনে প্রতিটি ঘরে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে। তাছাড়া নতুন কিছু আসবাবও চোখে পড়ল। বিনয় ছাদে চলে এলো। মস্ত ছাদটা একেবারে ফাঁকা, কেউ কোথাও নেই। ওপরে তেরপল খাটানো, একধারে কলাপাতা আর নতুন মাটির গিলাসের পাহাড়, রয়েছে বড় বড় জ্বালা ভর্তি খাবার জল, স্তূপাকার চটের আসন। সেদিন হিরণ বলে এসেছিল গৃহপ্রবেশের দিন দুপুরে অতিথিদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বোঝাই যাচ্ছে ছাদেই খাওয়ানো হবে। লক্ষ্যহীনের মতন হাঁটতে হাঁটতে ছাদের বাঁ ধারে চলে আসে বিনয়। নিচে বাড়ির পেছন দিকটায় মোটা কাপড়ের ছাউনি দিয়ে তার তলায় রান্নাবান্নার এলাহি তোড়জোড় চলছে। বড় বড় ঝুড়িতে মাছ মাংস কেটে ধুয়ে রাখা হয়েছে। কাটা হচ্ছে আনাজ, বাটা হচ্ছে নানা রকম মশলা। 3টে বিরাট বিরাট উনুনে চড়ানো হয়েছে মস্ত মস্ত কড়াই। খানিকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর উল্টো দিকে চলে আসে বিনয়। এপাশ দিয়ে বাড়ির সামনের চওড়া রাস্তাটা দুধারে অনেক দূর অবধি চলে গেছে। চেনা জায়গা, হিরণের সঙ্গে কতবার এখানে এসেছে। ছাদের নিচু রেলিংয়ে কনুই রেখে তাকিয়ে থাকে বিনয়। চারিদিকে প্রচুর দালান, কোঠা, বস্তি, বাজার, রাস্তায় প্রচুর লোকজন। সুধাদের এই সুখের দিনে আনন্দ করতেই সে এসেছিল, কিন্তু হেমনলিনী আর মধুসূদনের কথা শুনে
মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে, কিছুই এখন আর ভালো লাগছে না। বিনুদা, বিনুদা! চমকে ঘুরে তাকাতেই বিনয় দেখতে পায় ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে ঝুমা, আর তার পাশে হেমনলিনী। বিনয় হতবাক তাকিয়ে থাকে, ঝুমারাও তাকে লক্ষ্য করছিল। ওরা যে ছাদে চলে আসবে ভাবা যায়নি, বিশেষ করে হেমনলিনী আসতে পারেন এটা তো অকল্পনীয়। কি বলবে কি করবে ঠিক করে উঠতে পারছিল না সে। এদিকে ঝুমারা কাছাকাছি চলে এসেছে। হেমনলিনী বললেন, তুমি একা একা এখানে এসে দাঁড়িয়ে আছো, ওদিকে সারা বাড়ি আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন বলুন তো? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি? চলো না কোথাও গিয়ে বসা যাক। কোথায় যাব? সবাই দোতলায় পুজোর জায়গায় কি একতলায় রয়েছে, তিতলাটা তো একদম খালি, চলো না ওখানে যাই। একদিকে অনিচ্ছা আর একদিকে কৌতূহল, খানিক দোনামোনা করে ঝুমাদের সঙ্গে তেতলার একটা ঘরে চলে আসে বিনয়। খাট, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি নানা আসবাবে ঘরটা পরিপাটি সাজানো। বিনয়ের হাত ধরে খাটের একধারে তার পাশে বসলেন হেমনলিনী। একটু দূরে একটা বেতের মোড়া টেনে এনে বসল ঝুমা। হেমনলিনী বললেন, জানো বিনু, সপ্তাহ দেড়েক আগে হিরণ আর সুধা আমাদের নেমন্তন্ন করে এসেছিল। কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, বাতের ব্যথা, হার্টের রোগ, দাঁতের যন্ত্রণা, এটা সেটা লেগেই আছে। ভেবেছিলাম শরীরের যা হাল আসতে পারবো না, কিন্তু তখনই মনে পড়ল দিদির গৃহপ্রবেশে তুমি নিশ্চয়ই আসবে, তাই তোমার সঙ্গে দেখা করার জন্য কষ্ট করে চলেই এলাম। আমার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, যদি এখানে দেখা না পেতাম 2-4 দিনের মধ্যে তোমার ভবানীপুরের মেসেই আমাকে ছুটতে হতো। কেন জানো? কেন মাসিমা? তোমার কাছে ক্ষমা চাইবার জন্য। সারা শরীরে মাথা থেকে পা অবধি চমক খেলে যায় বিনয়। এ কি কথা বলছেন হেমনলিনী? পরিষ্কার বাংলায়, তবে ভীষণ দুর্বোধ্য এবং অবিশ্বাস্য। মনে হয় বহু দূরের অচেনা কোনো গ্রহের বাসিন্দাদের ভাষা। বিনয় বিহবল তাকিয়েই থাকে। হেমনলিনী বিনয়ের একটা হাত তুলে আঁকড়ে ধরেন, ব্যাকুলভাবে বলেন, তোমাদের, বিশেষ করে ঝিনুকের ওপর আমি খুব অন্যায় করেছি। কত কষ্ট করে, কত বিপদের মধ্যে পাকিস্তান থেকে আমাদের বাড়িতে অনেক আশা নিয়ে এসেছিলে। কোথায় বুকে টেনে নেব তা না করে একরকম দূর দূর করে তাড়িয়েই দিয়েছিলাম। তোমরা কোথায় যাবে, তো কে তোমাদের আশ্রয় দেবে, একবারও সেসব আমি ভেবে দেখিনি। সেকালের মানুষ তো, আমাদের অনেক রকম সংস্কার থাকে। একটা যুবতী মেয়েকে দাঙ্গাবাজরা জোর করে কয়েকদিন আটকে রাখল, তার তো কোনো দোষ ছিল না। জানি আমি ঝিনুক নিষ্পাপ, কিন্তু ওকে যখন নিয়ে এলে আমার মাথা ঠিক ছিল না। মনে হচ্ছিল বাড়ি অপবিত্র হয়ে গেল। আসলে আমাদের আত্মীয় স্বজন কিংবা জানাশোনা কারোর জীবনে তো এরকম ঘটনা ঘটেনি। মেয়েটা বড় দুঃখী, ওর জন্য আমার মায়া দয়া থাকা উচিত ছিল, কিন্তু কি যে দুর্মতি হলো, ঝিনুককে আমি মেনে নিতে পারিনি। বিনয় কি বলবে ভেবে পেল না। এই কি সেই হেমনলিনী যিনি প্রচণ্ড দাম্ভিক, অসীম ব্যক্তিত্ব সম্পন্ন, যিনি বিপুল কর্তৃত্বে নিজের সংসারের বল্গা শক্ত মুঠিতে চেপে ধরে রাখেন? ছেলেরা, তাদের বউরা, কাজের লোকেরা, এমনকি ঘনিষ্ঠ আত্মীয় পরিজনরা সবাই তার সামনে তটস্থ। কারোর সাধ্য নেই তার মুখের ওপর ট্যাঁ ফোঁ করে। সেই হেমনলিনীকে এখন আর চেনাই যায় না। তার হাত ধরে যে বৃদ্ধাটি বসে আছেন, তার মধ্যে অহমিকার ব্যক্তিত্বের লেশমাত্র নেই। তার দিকে তাকিয়ে একটি করুণ, কাতর, অনুতপ্ত মুখচ্ছবি দেখতে পাচ্ছে বিনয়। হেমনলিনী এবার বললেন, তোমাদের সঙ্গে ওই রকম ব্যবহার করার জন্য ঝুমা আমাকে পরে অনেক বকাবকি করেছে। মেয়ের সে কি রাগ আমার উপরে। মাঝে মাঝে ভেবেছি সুধাদের বাড়ি থেকে আমার কাছে তোমাদের নিয়ে আসব,
কিন্তু তার মধ্যে তোমার বাবা হঠাৎ গুরুর আশ্রম থেকে দিন কয়েকের জন্য ফিরে এলেন, ঝিনুক নিখোঁজ হলো। তারপরে আবার অবনীমোহন বাবু এখানকার পাট চুকিয়ে চলে গেলেন। এত সব ঘটনার মধ্যে তোমার কাছে যাওয়াও হয়নি, কিন্তু মনটা বড় ছটফট করত। যতক্ষণ না ক্ষমা করছো এই মন শান্তি পাচ্ছে না। মাত্র কটা মাসের মধ্যে একজন মানুষের যে এতখানি পরিবর্তন ঘটতে পারে এই যেন কল্পনাই করা যায় না। বিনয় অদ্ভুত এক ঘোরের ভেতর হেমনলিনীকে দেখছিল। এই মহিলা সম্পর্কে তার বিতৃষ্ণার সীমা পরিসীমা নেই। মস্তিষ্কের অগুন্তি কুঠুরিতে গনগনে ক্রোধ জমা হয়েছিল, কিন্তু এখন সেটা আর টের পাওয়া যাচ্ছে না। বিরূপতা, অসন্তোষ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। একদিন প্রতিজ্ঞা করেছিল যে মহিলার মুখ দর্শন করবে না, কিন্তু এই মুহূর্তে তা আর মনে নেই। সময় এক পরমাশ্চর্য জাদুকর। নিমেষে কত কঠিন প্রতিজ্ঞা, কত দৃঢ়তা যে তছনছ করে দেয়। বিনয় তার কণ্ঠস্বর ফিরে পেয়েছিল। বিব্রত মুখে বলল, ক্ষমার কথা কি বলছেন মাসিমা? আমাকে এভাবে লজ্জা দেবেন না। ঠিক আছে, তোমার যখন সংকোচ হচ্ছে বলবো না, তবে আমার একটা কথা কিন্তু তোমাকে রাখতে হবে। বলুন। আমাদের বাড়ি তোমাকে আসতে হবে। কবে আসবে বলো? অফিস থেকে আসলে আমার ওপর এত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যে সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত নিঃশ্বাস ফেলার সময় পাই না। কখন যাব আপনাদের বাড়ি? অফিসে তো হাজার হাজার মানুষ কাজ করছে, তারা কি আপনজনদের বাড়ি যায় না? খবরের কাগজের কাজটা একটু অন্যরকম মাসিমা। 10টা-5টা করলে চলে না। তাছাড়া আমার ওপর চাপটা একটু বেশি দেওয়া হয়েছে। আনন্দদা তো সমস্তটা জানে। তোমার আনন্দদা আমাকে একটা খবর দিয়েছে। কি খবর? কাগজে যারা কাজ করে তাদের রোজ অফিস যেতে হয় না। সপ্তাহে তাদেরও একটা দিন ছুটি থাকে। শুনেছি রবিবার নাকি তোমার ছুটি। হ্যাঁ, কিন্তু প্রতি রবিবারই আমার কিছু না কিছু কাজ থাকে। এই ছেলে, আমাকে একদম কাজ দেখিও না। তোমাকে ছাড়া অফিস একেবারে অচল হয়ে যাবে, তাই না? কোনো ওজোর আমি শুনব না। আসছে রবিবার, তুমি আমাদের বাড়ি নিশ্চয়ই আসছো, নইলে বুঝবো আমার ওপর থেকে তোমার রাগ যায়নি। আচ্ছা আচ্ছা, যাব। সকাল সকাল চলে যাবে, সারাদিন থাকবে, দুপুরে তো খাবেই, রাতেও খেয়ে আসবে। না না, অত রাতে মেসে ফিরতে হবে না। তোমার অফিস তো আমাদের বাড়ির খুব কাছে, পরদিন আমাদের ওখান থেকেই সোজা অফিসে যেও। না না, খাওয়া টাওয়া থাক, এত করে বলছেন। আমি আপনাদের সঙ্গে দেখা করে খানিকক্ষণ থেকেই চলে আসব। বলতে বলতে হঠাৎ নিজের অজান্তে তার চোখ ঝুমার দিকে চলে যায়। ওদিকে ঝুমা পলকহীন তাকিয়ে দেখছে। কতক্ষণ মেয়েটা যে এভাবে তাকিয়ে আছে কে জানে। তার চোখে মুখে আলোর ঝলক খেলে যাচ্ছে। চকিতে বিনয়ের মনে হয় শুধু বিবেকের খোঁচায় হেমনলিনী তার কাছে ক্ষমা চাইতে আসেননি। এটা ঠিক, তার অনুশোচনা নিছক লোক দেখানো নয়, কিন্তু নাতনিকে সঙ্গে করে তাকে খুঁজে বার করা, নিজেদের বাড়িতে তাকে যাবার জন্য এত অনুরোধ, এইসবের ভেতর অন্য কোনো সংকেত রয়েছে। কিন্তু কি সেটা স্পষ্ট করে বোঝার আগেই হেমনলিনী জেদি বালিকার মতন মাথা ঝাঁকাতে লাগলেন। তোমার কোনো কথা শুনব না। চরম দুঃসময় পাকিস্তান থেকে আমাদের বাড়ি এসেছিলে, কোনো রকম আদর যত্ন করতে পারিনি। আমার যে কি খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। তোমাকে নিয়ে একটা দিন আমরা সবাই আনন্দ করতে চাই, একদম না বলবে না। পুরো একদিন এবং একটা রাত কাটাতে রাজি নয় বিনয়। হেমনলিনীও ছাড়বেন না। শেষ পর্যন্ত ঠিক হলো রবিবার বিকেল অবধি চা খেয়ে চলে আসবে। একটু নীরবতা, তারপর হেমনলিনী আচমকা ব্যস্ত হয়ে পড়লেন। ঘণ্টাখানেক হলো এসেছি, এতক্ষণে বোধহয় পুজো শেষ হয়ে গেল। সবাই নিশ্চয়ই আমাকে খোঁজাখুঁজি করছে, এবার আমি যাই। তিনি বড় বড় পা ফেলে বেরিয়ে গেলেন। যুবা বয়সের একটি ছেলে এবং একটি তরুণী যে ঘরে পড়ে রইল সেদিকে তার দৃকপাত নেই। হেমনলিনীর এমন তড়িঘড়ি চলে যাওয়াটা বিনয়কে রীতিমতন অবাক করে দেয়।
খোলা দরজার বাইরে কপা গেলি সিঁড়ি। বৃদ্ধা তড়িৎ পায়ে ধাপের পর ধাপ পেরিয়ে নিচে নেমে যাচ্ছেন। যতক্ষণ তাকে দেখা গেল তাকিয়ে থাকে বিনয়। তারপর দুই চোখ ঘরের ভিতর ফিরিয়ে আনতেই ঝুমার সঙ্গে চোখাচোখি হয়ে যায়। ঠায় বসে ঠিক একইভাবে তাকে লক্ষ্য করছে। মস্তিষ্কে বিদ্যুতের ঝলক খেলে যায়। হেমনলিনী সেকেলে মানুষ। রক্ষণশীলতার ডালপালা ছড়িয়ে আছে তার হাড়ে মজ্জায়। পুরনো সব ধ্যান ধারণা, আদ্যিকালের যত সংস্কার চোখের মতন আগলে রয়েছেন। একটি যুবক এবং একটি যুবতীকে ফাঁকা ঘরে রেখে তিনি যে চলে গেলেন, সেটা কি ইচ্ছাকৃত? সুধাদের নতুন বাড়ির তেতলায় নির্জন ঘরটিতে এই মুহূর্তে বিনয়ের কাছাকাছি এসে বসে আছে যে তরুণী, তাকেও যেন চেনা যায় না। ঝুমা সারাক্ষণ কথা বলে, সারাক্ষণ তার ছটফটানি, সারাক্ষণ তার চোখের তারা নাচতে থাকে। কিন্তু এই ঝুমা বড় বেশি শান্ত, ধীর, নম্র। ঝুমা বলল, তুমি কিন্তু কথা রাখোনি বিনুদা। কি কথা বলো তো? সেদিন রেস্তোরাঁয় বলেছিলে আমাদের কলেজে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। ও, তাই বলেছিলাম? আমার কথা তোমার কখনোই মনে থাকে না। আমি যেচে যেচে তোমার কাছে যাই। আমার কাজের দুর্দান্ত প্রেশার। রিফিউজিদের ব্যাপারে সমস্ত দিন এত ঘোরাঘুরি করতে হয় যে কাকে কি বলি আমার অনেক সময় মনেই থাকে না। আমি কি অবস্থায় আছি আনন্দদা খুব ভালো করেই জানে। তাকে জিজ্ঞেস করো। অন্য সবার সঙ্গে আমাকে এক করে ফেললে বিনুদা। আমার কথা একটু আলাদা করে মনে রাখতে পারো না? বিনয় একটু অপ্রস্তুত। ঝুমা নিজেকে যে উপেক্ষিত ভাবছে সেটা ঠিক নয়। চুম্বকের মতন সে তাকে প্রবলভাবেই আকর্ষণ করে, কিন্তু নিজের মনের যে অন্তর্মহল, সেখানে জমে আছে ঘন কুয়াশা। একদিন তার বিশ্বাস ছিল নিরুদ্দেশ ঝিনুককে সৌরলোকের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বার করে আনতে পারবে, কিন্তু সেই মনের জোর, সেই প্রত্যয় আর তেমনটা নেই। সব আলগা আলগা হয়ে টলে গেছে। কিছুদিন আগেও কোনো কোনো বিজন মুহূর্তে ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে বা রাতে বিছানায় শুয়ে শুয়ে ঝিনুকের কথা ভেবে সে হতাশ হয়ে পড়ত। কষ্টে বুকের ভিতরটা তোলপাড় হয়ে যেত। একসময় মনে হতে লাগলো ঝিনুক আর কোনোদিনই ফিরে আসবে না। ক্রমশ মেয়েটা দূরে সরে যাচ্ছে, কিন্তু স্মৃতি থেকে তখনও বিলীন হয়ে যায়নি। ঝিনুকের এই স্মৃতিটাই তাকে ঝুমার দিকে পা বাড়াতে দেয়নি। কাজের চাপ আছে ঠিকই, কিন্তু তার মধ্যে একটু সময় বার করে ঝুমার সঙ্গে দেখা করা কি সত্যিই যেত না? বিব্রত বিনয় বলে, মানে মানে জানো বিনুদা, তোমার জন্য আমি রোজ অপেক্ষা করি। কতদিন যে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থেকেছি, কিন্তু তুমি আসোনি। আমার কষ্ট হয়, তুমি বোঝো না বিনুদা। ঝুমার বলার মধ্যে এমন এক ব্যাকুলতা ছিল যা বিনয়কে আমূল নাড়া দিয়ে যায়। যে তরুণী পুরুষের স্নায়ুমণ্ডলীতে ঝড় তুলতে পারে, বিপুল শক্তিতে ছিনিয়ে নিতে পারে জগতের সবচেয়ে কাম্য পুরুষটিকে, তার এমন আরতি যেন কল্পনাই করা যায় না। কি উত্তর দেবে বিনয় ভেবে পায় না। আবছাভাবে হলেও চকিতে ঝিনুকের মুখ চোখের সামনে ফুটে ওঠে। এ এক আশ্চর্য ব্যাপার। ঝুমার সঙ্গে দেখা হলেই ঝিনুক যেন কোনো গোপন কুঠুরি থেকে বেরিয়ে আসে। বিনয় কি জবাব দিতে যাচ্ছিল, কিন্তু সুনীতির গলা শোনা গেল, বিনু, ঝুমা, মা বললেন তোরা এখানে এসে গল্প করছিস, চল, পুজো শেষ হতে চলল। বিনয় এবং ঝুমা ধীরে ধীরে উঠে পড়ে। সুনীতির পেছন পেছন দোতলায় নামতে নামতে ঝুমা খুব নিচু গলায় বিনয়কে বলে, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে থাকব। এই কথাটা আগেও কয়েকবার বলেছে ঝুমা। কিসের অপেক্ষা তাও অজানা নেই, কিন্তু সে কি করবে, কি সিদ্ধান্ত নেবে, নিজের কাছে এখনও তা স্পষ্ট নয়। গৃহপ্রবেশের পুজো, হোম, যজ্ঞ সব শেষ হয়েছে। এখন ছাদে হৈ হৈ করে খাওয়া দাওয়া চলছে। ছাদের নিচু দেওয়ালের ধার ঘেঁষে সারি সারি আসন পেতে বসিয়ে দেওয়া হয়েছিল আমন্ত্রিতদের। মাঝখানে আরও দুটো রো পরিবেশন করছে সুধা, সুনীতি, উমা, কিরণ এবং কিরণের অফিসের কয়েকজন সহকর্মী। হেমনলিনী বিধবা মানুষ, তার সাত্ত্বিক আহার, পরে খাবেন। তিনি বসে আছেন একধারে একটি চেয়ারে। পরিবেশনটা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকেই লক্ষ্য রাখছেন। মাঝে মাঝে বলে উঠছেন, এর পাত খালি, ভাত দাও, ওকে আর দুখানা মাছ, তাকে মুড়ি ঘণ্ট, ইত্যাদি ইত্যাদি। এটা যেন তার নিজের বাড়িরই কাজ, এমনই একটা ভাব। দারিক দত্ত আসল গৃহকর্তা। ডাক্তারের কড়া ফতোয়া, ঘড়ির কাঁটা মিলিয়ে খাওয়া দাওয়া সারতে হবে, নইলে অনিবার্য শরীর খারাপ।
তাই তিনিও সবার সঙ্গে বসে পড়েছেন। তার কর্তব্যটা পালন করছেন হেমনলিনী। একটা রোতে পাশাপাশি বসেছে আনন্দ, শিশির, দারিক দত্ত, বিনয় এবং বেশ কিছু অতিথি। উল্টো দিকের সারিতে মুখোমুখি স্মৃতিরেখা, ঝুমা এবং নানা বয়সের আরও কয়েকজন মহিলা। খেতে খেতে নানা রকম গল্প হচ্ছিল। মাঝে মাঝে মজার কথায় হাসি ঠিকরে ঠিকরে পড়ছে। তারই ভেতর হঠাৎ শিশির বিনয়কে জিজ্ঞেস করল, তোমার কাজ কীরকম চলছে? ভালোই তো। নতুন ভারতে তোমার লেখা রেগুলার পড়ছি। রিফিউজি প্রবলেমগুলো ঠিকভাবেই তুলে ধরছো, কিন্তু কি? আনন্দ সেদিন বলছিল তোমাকে ভীষণ পরিশ্রম করতে হয়। হ্যাঁ, উদ্বাস্তুদের বিরাট সমস্যা। এক জায়গাতেও তো তারা থাকে না, নানা জায়গায় ওরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই আমাকে সেই সব এলাকায় ছুটতে হয়, পরিশ্রম তো হবেই। তোমাকে যে চাকরিটার কথা বলেছিলাম সেটা কিন্তু এখনও আছে। বিদেশি ফার্ম, খাটুনি কম, অফিসে আরামে বসে কাজ করতে পারবে। ব্রাইট ফিউচার, ভেবে দেখতে পারো। এর আগেও সুধাদের জাফরশাহ রোডের বাড়িতে গিয়ে এই চাকরিটার কথাই জানিয়ে এসেছিলেন শিশির। মুখের ওপর সোজাসুজি কিছু না বললেও মনে মনে ফুঁসে ছিল বিনয়। দেখা যাচ্ছে শিশির এখনও হাল ছাড়েননি। কিন্তু সেদিনের মতন ভিতরে ভিতরে বিনয় কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে না, শুধু বলে, ঠিক আছে, আপনার কথা মনে থাকবে। ওদিকে স্মৃতিরেখা বললেন, বিনু, সেই যে একদিন আমাদের বাড়ি গেলে তারপর আর কিন্তু দেখা নেই, আসো না কেন? বিনয় একই অজুহাত পেশ করল, তার বিশাল কাজের চাপ। হেমনলিনীর মতন স্মৃতিরেখাও জোর দিয়ে বললেন, এবার কিন্তু আর কোনো কথা শুনব না, আমাদের বাড়ি আসতেই হবে। গৃহপ্রবেশের এই অনুষ্ঠানে আত্মীয় পরিজন, বিশেষ করে হেমনলিনী এবং শিশিরদের যাবতীয় আগ্রহ বিনয়ের ওপর। গৃহপ্রবেশটা উপলক্ষ মাত্র, এরা যেন তারই জন্য এখানে জড়ো হয়েছেন। স্মৃতিরেখার কথার জবাবে কিছু একটা বলে সে, কিন্তু তার একটি বর্ণ বোঝা যায় না। ঝুমা, শিশির এবং স্মৃতিরেখা কি চান বিনয় তা জানে। অনুতপ্ত হেমনলিনী তাকে ওদের বাড়িতে নিয়ে যাবার জন্য কেন জেদ ধরেছেন মোটামুটি তাও আঁচ করতে পারে, কিন্তু সে কি করবে? বৃদ্ধা মহিলাটিকে কথা দেবার পরও হঠাৎ মনে হয় মনের অতল স্তরে কোথাও যেন একটা দ্বিধা থেকে গেছে। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।